হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবিসিএসের 2025 পরিবর্তিত যে সিলেবাস, সেই সিলেবাসের ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এর একটা টপিক। মেনলি এটার চারটা পার্ট রয়েছে। তার মধ্যে একটি পার্ট হলো কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল। তো তারই একটা অংশ যাত্রা নিয়ে আলোচনা করব। তো যাত্রা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে কোথাও যাওয়া বা গমন করা। অর্থাৎ বাংলার যাত্রাপালার ইতিহাস এটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় নাট্যধারার ইতিহাস। যাত্রা শব্দটি প্রধানত যাওয়া বা গমন অর্থে বোঝায়। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে বিভিন্ন দেবদেবীর পুজো উপলক্ষে আমরা পদযাত্রা বা পদযাত্রার মাধ্যমে নাচ গান, ঠিক আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে একটা পদযাত্রার বা শোভাযাত্রার প্রচলন ছিল। এছাড়া আমরা যদি এখনও বর্তমান সময়েও যদি যে কোনো উৎসব বোঝাই, তো যেমন দোলযাত্রা, রথযাত্রা, রাসযাত্রা, এগুলো তো উৎসব। তো এগুলো শেষেও কিন্তু এই যাত্রা শব্দটাকে ইউজ করা হয়। তাই যাত্রা যে শব্দটি বা যাত্রার বিষয়টি আজও কিন্তু এই বাংলার লোকসংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তো আমরা যদি এর মূল উৎপত্তি সম্পর্কে জানতে চাই, তাহলে বেসিক্যালি যাত্রার উৎপত্তি কিন্তু প্রাচীন ধর্মীয় অনুষ্ঠানের সাথেই। এবং অনেক গবেষক মনে করে থাকেন যে যাত্রার সূচনা হয়েছে শ্রী চৈতন্যদেবের ভক্তি সঙ্গীত এবং কীর্তনের ধারাবাহিকতায়। কালক্রমে আমরা দেখব যে যাত্রার যে আঙ্গিক বা বিষয়বস্তুর পরিবর্তন না হলেও তার পরিবেশনা, ঠিক আছে, আলোকসজ্জা, তারপরে হচ্ছে বিভিন্ন দিক, সেগুলো কিন্তু যুগের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয়েছে। তো সেই চৈতন্যদেবের সময়ে ভক্তি সঙ্গীত এবং কীর্তনের ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু যাত্রার প্রথম সূত্রপাত হয়। বিশেষ করে কৃষ্ণলীলা, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, পুরাণ কথা, এগুলো অবলম্বনে কিন্তু সেই সময় রচিত হয় আর কি। তো এগুলোই তারপরে আস্তে আস্তে যুগের ধারাবাহিক পরিবর্তনের ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যাত্রার আঙ্গিকেও কিন্তু নানান রকমের পরিবর্তন আসে। তো যাত্রার যদি এই যুগ হিসেবে যদি যাত্রাপালাকে বা যাত্রাকে যদি আমরা বিভিন্ন ফেজে ভাগ করতে চাই, তাহলে আমরা বেসিক্যালি 4টা যুগের কথা এখানে পাবো। তো প্রথম হচ্ছে প্রাচীন যুগ। তো সেই সময়কার বিষয়বস্তু বেসিক্যালি কী ছিল? প্রাচীন যুগের সময়কালটা হচ্ছে 1400 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এই সময় বিষয়বস্তু ছিল হচ্ছে ধর্মীয় কাহিনী, কৃষ্ণলীলা। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জন্মের পরবর্তী সময়টা তাদের শ্রী চৈতন্যদেবের যে ভক্তবৃন্দ ছিল তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু এই সমস্ত রচনা হতো। এবং বৈশিষ্ট্যের দিক থেকে দেখতে গেলে সেই সময় বৈশিষ্ট্য ছিল বেসিক্যালি যাত্রার বিষয়বস্তু ছিল ধর্মভিত্তিক, গান এবং বিভিন্ন আবেগময় পরিবেশনা। এরপরে আসলো হচ্ছে মধ্যযুগ। ফেজটা হচ্ছে 1800 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় যে বিষয়বস্তু, তো আগে বিষয়বস্তু ছিল হচ্ছে বিভিন্ন ধর্মীয় কাহিনী, কৃষ্ণলীলা, কৃষ্ণ কীর্তন, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। সেখান থেকে কিন্তু ফেজের পরিবর্তন আসে এবং মধ্যযুগের যাত্রাপালার মেইন বিষয়বস্তু ছিল কিন্তু পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, সেগুলো। এবং অলঙ্কারময় ভাষা সেই সময় ইউজ করা হতো, ঠিক আছে। বিভিন্ন যে বিশিষ্ট নাট্যকার ছিলেন, রামনীতি গুপ্ত, ভবানীচরণ সেই সময়কার বিশেষ নাট্যকার ছিলেন। এরপরে আসলে হচ্ছে আধুনিক যুগ। তো এই আধুনিক যুগটাকে অনেকে দুটো ফেজে ভাগ করতে পারে, অর্থাৎ বিংশ শতাব্দীটাকে দুটো ফেজে ভাগ করা যায়, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। তো আমি দুটো একসাথেই লিখেছি। আধুনিক যুগ 1900 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় কিন্তু টোটালটাই কনভার্ট হয়ে যায় বিষয়টা, যাত্রার যে বিষয়বস্তু, যেমন সামাজিক সমস্যা, ইতিহাসের বিভিন্ন চরিত্র, দেশাত্মবোধক। তো এই সময় প্রথম ফেজটা আমরা দেখব যে 1947 সালের পূর্ববর্তী যে সময়, সেই সময় কিন্তু ভারতবর্ষ তখনও কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো এই যে বিভিন্ন যাত্রার মধ্য দিয়ে কিন্তু ব্রিটিশ শাসনের যে কালো অধ্যায় বা ব্রিটিশ শাসনের যে কালো রূপ, খারাপ রূপটা, সেটা কিন্তু পথনাটিকা যাত্রার মাধ্যমে কিন্তু জনসাধারণের সমক্ষে তুলে ধরা হতো। এবং এটা যথেষ্ট বোধগম্য ছিল। একটা জিনিস দেখলে পরে কিন্তু সেই সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া হয়ে যায় যে আচ্ছা এই জিনিসটা এইভাবে করতে হয়। তো তাদের যে অত্যাচার, নিপীড়ন, তো সেটা কিন্তু যাত্রার মাধ্যমে ফুটে উঠত। তো সেই সময়কার যে আধুনিক যুগ, সেই সময়কার যাত্রার যদি আমরা বৈশিষ্ট্য দেখি, সেটা কিন্তু যথেষ্ট বাস্তবধর্মী কাহিনী এবং ব্রিটিশ শাসন বিরোধী। এবং এই সময় কিন্তু বিভিন্ন নাট্যসংঘের যে গঠন, সেটা কিন্তু শুরু হয়। এবং বিশিষ্ট নাট্যকারদের মধ্যে নামনারায়ণ, তর্করত্ন, দীনবন্ধু মিত্র, তাদের কথা উল্লেখ করা যায়। এরপরে আসলো হচ্ছে আধুনিকোত্তর যুগ, অর্থাৎ 2000 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত।
এই সময় যে বিষয়বস্তু যাত্রাপালার, সেই বিষয়বস্তু কিন্তু বর্তমান সমাজ, রাজনীতি, সিনেমার প্রভাবের মধ্যে পড়ে এবং মঞ্চে আধুনিক প্রযুক্তি ব্যবহার, রিমিক্স, আধুনিক ভাষা, সমাজ মাধ্যমের বিস্তার, তো টোটালটাই এই যে ফেজটা, সেই ফেজে কিন্তু যাত্রার যে গুণগত মান তার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। যেমন বাণিজ্যিক চাপের প্রভাবে অনেক সময় মানে যুগের উপযোগী করে তোলার জন্য অশ্লীল ভাষা বা দৃশ্যের প্রদর্শন করা হয়। অ্যাকচুয়ালি এখন তো সেই সময়কালটার সাথে এখনকার যে রুচি, সেই রুচিবোধে যথেষ্ট পার্থক্য রয়েছে, যার ফলে ওই আগের মতো গ্রামাঞ্চলে দল বেঁধে যাত্রাপালা দেখতে যাওয়ার মতো প্রবণতা দেখা যায় না। ঘরে বসেই বিভিন্ন ওয়েব সিরিজ, এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি সবগুলো হচ্ছে যাত্রাপালার যে কনভার্টেড রূপ, ঠিক আছে? সেই যে বিভিন্ন আঙ্গিকে যে যাত্রার যে রূপের পরিবর্তন হচ্ছে, সেটাই কিন্তু এখন আমরা এই মুহূর্তে দেখতে পাই। তো এরপরে আমরা আসবো হচ্ছে মূল বিষয় সম্পর্কে, যাত্রাপালার মূল বিষয়। তো যাত্রা সাধারণত প্রাচীনকালে বা প্রাচীন যুগে হচ্ছে খোলা মঞ্চে কিন্তু অনুষ্ঠিত হয়। শুরুতে হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ঢোল, খোল, তবলা, হারমোনিয়াম এগুলো ব্যবহৃত হয় এবং প্রথমে হচ্ছে বিভিন্ন যে ক্যারেক্টার বা চরিত্র তাদের পরিচয় দেওয়া হয়। এরপর বিভিন্ন ধরনের গান হয় এবং মূল বিষয়ে প্রবেশ করা হয় এবং সবশেষে একটা বার্তা দিয়ে, একটা সামাজিক বার্তা দিয়ে কিন্তু সেই যাত্রাপালার পর্বটা শেষ হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে বিনোদন যাতে ঘটে বা বিষয়বস্তুকে হাস্যরসাত্মক করে তোলার জন্য কিন্তু ভার, ঠিক আছে, এর প্রচলন কিন্তু হয়। তবে শুধুমাত্র যে হাস্যরসাত্মক বা বিনোদনের উদ্দেশ্যেই যাত্রার পালা হয় সেটা কিন্তু নয়। এর মধ্যেও কিন্তু গ্রাম বাংলার সামাজিক যে মিলন ক্ষেত্র এবং শিক্ষাদানের মাধ্যম, সেই হিসেবে কিন্তু যাত্রাপালার একটা যথেষ্ট ভূমিকা আছে। তো আমরা যদি প্রাচীনকালের থেকেই এই অবধি সময় পর্যন্ত যদি আমরা বিভিন্ন যে যাত্রা দলের নাম করি, তার মধ্যে কিন্তু বীণাপাণি অপেরা, কালিকা অপেরা, স্টার অপেরা, ভারতলক্ষ্মী অপেরা, বিভিন্ন ধরনের অপেরার নাম কিন্তু আমরা করতে পারি। এবার বিষয় হচ্ছে যাত্রাপালা যে শব্দটা, এই যে লোকসংস্কৃতি, সেটা বর্তমান সময়ে এর ধারাটা অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত হচ্ছে মানুষের রুচির পরিবর্তন। যত দিন যাচ্ছে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে দর্শকের সংখ্যা, সামাজিক মাধ্যমের অতি ব্যবহার, যেমন সিনেমা, টেলিভিশন, অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে, বিভিন্ন আমরা ওয়েব সিরিজও দেখে থাকি। তো সেগুলো বাদ দিয়ে যাত্রাপালার দেখার জন্য এখন দর্শকের সংখ্যাও কিন্তু যথেষ্টই কম হয়। এছাড়াও রয়েছে হচ্ছে সরকারি যে বিভিন্ন সহযোগিতা, তার অভাব রয়েছে, যার ফলে বিভিন্ন গ্রাম বাংলার যারা শিল্পী, যারা যাত্রাপালার সাথে যুক্ত, তাদের রুজিবৃত্তি বা তাদের যে উৎসাহ দান, তার জন্য কিন্তু যথেষ্ট সরকারি সহযোগিতা প্রয়োজন। এছাড়া কি হয়, যাত্রাপালার যে গুণগত মান, সেটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু তলানিতে ঠেকেছে প্রায়, বলতে গেলে এটাই বলতে হয়। কেননা বাণিজ্যিক চাপে অনেক সময় কিন্তু সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা বা দৃশ্যের পরিবেশনা কিন্তু হয়ে থাকে। এছাড়া নতুন করে যে এই ধরনের যে সৃষ্টিশীল যে কর্ম, তার সাথে যুক্ত হওয়ার প্রবণতা কম, অর্থাৎ শিল্পীর অভাব, প্রশিক্ষণের অভাব, যার জন্য কিন্তু যাত্রাপালা কিন্তু আজকে প্রায় বলতে গেলে বিপন্নতার মুখী। তো এবার আমরা একটা উপসংহার দেবো এর মধ্যে। তো আমরা যদি উপসংহার দিই তাহলে এভাবে দিতে পারি যে শ্রী চৈতন্য সমসাময়িক পর্যায় থেকে শুরু করে এই পর্যন্ত যাত্রাপালার মূল রূপ যথেষ্ট পরিবর্তিত হয়েছে। তো ইতিহাসে যে সমস্ত আমরা পত্রপত্রিকার কথা উল্লেখ পাই, যেমন সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সেখানে কিন্তু এই সমস্ত প্রভাবশালী পত্রিকাতেও কিন্তু যাত্রাপালার বর্জনের কথাকেই বলা হয়েছে এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত কিন্তু এই যাত্রার নিন্দা করেছিলেন। তথাপি বাংলার বুক থেকে কিন্তু এই যাত্রা উঠে যায়নি, বরঞ্চ গ্রামাঞ্চলে এই যাত্রা ক্রমশই আনন্দ এবং শিক্ষাদানের মাধ্যমে উঠেছিল। যদিও কিছু সময়ের জন্য হচ্ছে নিম্নরুচির ভাড়ামি এবং অশ্লীলতা যাত্রাকে গ্রাস করেছিল, কিন্তু এর প্রভাবটা কিন্তু চিরস্থায়ী হয়নি। অর্থাৎ যাত্রার মূল অন্তর্নিহিত বিষয় আজও বাংলার লোকসংস্কৃতির একটি অমূল্য অধ্যায় হিসেবে বেঁচে রয়েছে। তো আজকে এই টপিকটা শেষ করলাম, নেক্সট দিন অন্য টপিক নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।